তুরের হঠাৎ করেই যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসে ওর সামনে। বারবার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে, ব্যাপারটা সত্যি না মিথ্যে বুঝতে কষ্ট হচ্ছে। তাই বারবার অবচেতন মন চেতন মনের অজান্তেই চোখের পলক ফেলছে। মানুষটা যতটা না কাছে আসছে, ততই যেন নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যাচ্ছে হৃদয়ে লুকোনো ধুকপুকানি, এতদিনের জমানো অস্থিরতা, ভয়, ভয়ঙ্কর আবেগ আর না বোঝা অদ্ভুত হাজারো কিছু অনুভূতি, যা নিজের ভিতর দাফন করা ছিল। মানুষটি আস্তে আস্তে কখন যে ওর একেবারে সামনে এসে দাঁড়িয়েছে তাও বুঝতেও পারে না। দুজন দুজনার মুখোমুখি, একে অপরের দৃষ্টি নিজের মাঝে আবদ্ধ করে রেখেছে দুজনেই। গভীর দৃষ্টিতে দুজনেই একভাবে তাকিয়ে আছে দুজনের চোখে। একজনের চোখে একরাশ নেশা মিশ্রিত প্রগাঢ় ভালোবাসার রাগ, অভিমান, নেশা, আর সামনের মানুষটাকে কাছে পাবার সীমাহীন সমুদ্রের ন্যায় প্রবল আকুতি। প্রতীক্ষিত মানুষটিকে কাছে পাবার তাড়না এতটাই গ্রাস করেছে তাকে যে অতীতের সব বিষাক্ত স্মৃতি আর বর্তমানের দূরত্ব সব ভুলে তার দিকে বাড়িয়ে দিল নিজের ভালোবাসার কম্পিত হাত। স্পর্শ করল তার গাল। এতদিন পর সে চেনা স্পর্শে দূরের মাঝে বিদ্যুতের বেগের মতো কম্পন সৃষ্টি হয়। না চাইতেও কেন জানি বন্ধ হয়ে যায় চোখগুলো। মানুষটির নিঃশ্বাস ওর মুখে পড়তেই শিহরিত হয় ও। নিঃশ্বাস যেন থাকতে চাইছে না শ্বাসযন্ত্রে, বেরিয়ে আসতে চাইছে। বাতাস এতটাই ভারী হয়ে পড়ছে, কষ্ট হচ্ছে বেঁচে থাকার জন্য শ্বাস নিতে। তুরের মনে হচ্ছে এত কষ্টে নিঃশ্বাস না নিয়ে মরে যেতে। পিছনে লুকিয়ে রাখা সিগারেট কখন পড়ে গেছে জানা নেই। সামনের মানুষটির হাত ওর পুরো চেহারা যেন দখল করে নিয়েছে। তার বুড়ো আঙ্গুলের ছোঁয়া নিজের বাম চোখের কোণে অনুভব করতে পারছে। পানি পড়ছে দু চোখ বেয়ে। হ্যাঁ, কাঁদছে তোর, নিজের অজান্তেই তার চোখ বেয়ে বেহায়ার মতো পানি ফেলছে। সত্যি আজ নিজেকে বেহায়া মনে হচ্ছে, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, শুধু কাঁপছে। এভাবে মানুষটির সাথে কখনো দেখা হবে ভাবেনি। কাঁপা কাঁপা ঠোঁটে শুধু এতটুকুনি উচ্চারণ করতে পারল, তীব্র। আর কিছু বলার সুযোগ পেল না তোর। তার আগেই তীব্রকে টেনে নিজের বুকের মাঝে নেয়। এক হাতে পিঠ জড়িয়ে আর এক হাতে মাথাটা শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে। জানে তার তুর বড্ড বেশি অভিমানী, জেদি ছেলে মানুষই। অবশ্যই এতদিন পর ওকে ছাড়তে চাইবে, অভিমানে মুখ ফিরিয়ে নিতে চাইবে ওর থেকে। কিন্তু তার আগে তীব্র নিজের জমানো আবেগটাকে মিটিয়ে নিতে চায় একার্থকভাবে। তুরের অভিযোগ না হয় পরে শুনবে। তীব্র আরও শক্ত করে জড়িয়ে নেয় ওকে। তোর কি করবে বুঝতে পারে না। তীব্রের আকস্মিক আগমন এখনো স্বীকার করতে পারেনি ওর মস্তিষ্ক। সব কিছুই যেন স্বপ্ন মনে হচ্ছে। না, দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই হারিয়ে যাবে। নেশা না করে মাতাল লাগছে নিজেকে। তীব্রকে আঁকড়ে দেওয়া বা ছাড়িয়ে নেওয়া কোনো কিছুই যেন তার মস্তিষ্কের বোধগম্য হচ্ছে না। তীব্র ওকে জড়িয়ে কানের ছিদ্রের পাশে গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো। তোর হালকা নড়ার চেষ্টা করতেই ওর আবেগময় ভালোবাসার গভীরে প্রবেশ করল। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তুরের অধরে ভালোবাসা এঁকে দিল। দুজনেই অদ্ভুত মোহনীয় মায়ে ডুবে রয়েছে। তীব্র এত বছর পর তুরকে কাছে পেয়ে ভুলে গেছে নিজের অভিমান, আর তুর নিজের রাগটা ভেবে পাচ্ছে না। এত বছর পর ভালোবাসার হালকা ছোঁয়াও যেন হিতেহিত জ্ঞান ভুলিয়ে দিতে পারে। পরবর্তী সময়ে কি হতে চলেছে তার কোনো খেয়াল নেই। দুজনের মধ্যকার পিনপতন নীরবতা কাটিয়ে তীব্র মুখ তুলে তুরের চোখের দিকে তাকিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ায় ওর ভেজা চোখে। তুর বড় বড় শ্বাস ফেলে কিছুক্ষণ, ওভাবেই তীব্রর বাহু বন্ধনে থাকে। চোখ এখনো বন্ধ। এতক্ষণ পর যেন বুঝতে পেরেছে যা ঘটেছে তা ওর অবচেতন মনের খেয়াল নয়, ওর সামনে সত্যি তীব্র। এই ছোঁয়া, এই অনুভূতি, এত আবেগ না মিথ্যে না কল্পনা, সবটাই বাস্তব। এতক্ষণ পরও চোখ মেলে আস্তে আস্তে তাকায় তীব্রের চোখের দিকে। তীব্র অপলক চাহনিতে দেখছে তুরকে। পরিবেশ, পরিস্থিতি আর ঘটে যাওয়া ঘটনাগুলো এতক্ষণ না বুঝলেও এবার যেন তা বোধগম্য হচ্ছে। সব কিছু বদলেছে। সময়, পরিস্থিতি, চাওয়া পাওয়া, লেনাদেনা, জীবনের মানে, এমনকি তার গতিপথও।
কিন্তু ভালোবাসার সে আবেগ, উন্মাদনা, দিশাহীন অনুভূতির সামান্য ব্যতিক্রম হয়নি। তীব্র আগের মতোই আছে, চেহারা, ঠোঁট আর সে ভয়ঙ্কর দৃষ্টির নিরহ চাহনি, যে চাহনি শুধু তুরকে ঘিরে। কিন্তু বলা হয়েছে 5 বছরে বদলে গেছে অনেক কিছু। তীব্র আগের মতো হলেও সেই তুর আর আগের মতন নেই। থাকবেই বা কী করে? নদীও যে নিজের গতিপথ পাল্টায়, সেখানে তুর তো মানুষ। তীব্রের ভয়ে যে চুপসে যাবে, ভালোবাসা বা রাগের যে কোনো ছোঁয়ায় কাতর হবে, হাজারো অভিমান জমে থাকার পরেও তাকে নিজের থেকে দূরে সরাতে ব্যর্থ হবে, হারিয়ে যাবে অনুভূতির স্পর্শে, এটা ভাবাটাও নিছক বোকামি। সেই তুর আর নেই। হ্যাঁ, বদলে নিয়েছে নিজেকে। এখন আর ইচ্ছে করে না কারো বুকে মাথা দিয়ে ঘুমাতে, চায় না মাথায় বিলি কেটে কেউ ওকে ঘুম পাড়াক, কেউ ওর কেয়ার করুক, ভাবুক ওর কথা। মানিয়ে নিয়েছে নিজের বর্তমান জীবনে। অগোছালো হলেও এটাই ওর গোছানো জীবন। এই জীবনে খুশিও, ফিরতে চায় না স্বাভাবিক জীবনে। তাহলে কেন এসেছে তীব্র? তখন অভিমানে চাইতো না, আর এখন প্রয়োজন বোধ করে না। ভালো আছে নিজের দুনিয়ায়, নিজের খুশিতে, নিজের মতো করে গুছিয়ে নিয়েছে নিজেকে। যদিও সেটা অন্ধকার জগৎ, বস্তুত তুরের কাছে সেটাই জীবনের মানে। বাঁচতে চাইও নিজের জগৎ নিয়ে। কিন্তু তবুও কেন কণ্ঠস্বর বেইমানি করছে, শব্দদয় যেন বেরোতেই চাইছে না, বারবার আটকে আসছে। তুর দু চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো, গভীর নিঃশ্বাস নিয়ে প্রকৃতি থেকে শক্তি সঞ্চয় করতে চাইছে। দুহাত মুঠ করে দুটো ঢোক গিলে নিল। নিঃশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। তুর নিজের চোখটা খুলে তীব্রের দিকে তাকায়। এতক্ষণ যে মুখে মোহনীয়তার কাতরতা বিরাজ করছিল, কিছুক্ষণের ব্যবধানেই তা কঠোরতার রূপ নিতে বিলম্ব করল না। শান্ত গলায় প্রশ্ন, কেন এসেছেন এখানে? কণ্ঠের স্থিরতা তীব্রকে ধোঁকা দিতে পারেনি। শান্ত ভঙ্গির কঠোরতা তীব্রের কাছে স্পষ্ট। একটু বিচলিত হলো না। তুরকে সে চেনে। এতদিন পর তুর যে তার জন্য বরমাল্য নিয়ে অপেক্ষায় থাকবে না, সেটা তার অজানা নয়। কিন্তু অভিমানের পরিমাণ কতটা, সেটা মাপতে হবে। তাই মুখে প্রশান্তির আভা ফুটিয়ে নিচের দিকে চোখ বুলিয়ে আবার ওর চোখে চোখ রাখে। কেন এসেছি? কিছুটা থেমে, এখানে এসেছি কেন জানি না, কিন্তু এসে বুঝলাম কেন এসেছি। তোর আগের মতোই ওর দিকে দৃষ্টি দিয়ে আছে। চোখের গভীরে হারাতে চাইছে না, বরং তার পরিমাপ করার চেষ্টা করছে। এই মুহূর্তে সামনে থাকা ব্যক্তিটির মনকে উপলব্ধি করার অভিপ্রায় আছে। তীব্র চোখের দৃষ্টি লক্ষ্য করে নিজেকে একবার দেখে নিল। নিজেকে সেই রূপে আবিষ্কার করলো যে রূপে তাকে চায় তীব্র। কিঞ্চিত ভুরু কুঁচকালো, পরক্ষণেই স্বাভাবিক করে নেয় নিজেকে। অদ্ভুত এক আনন্দ জাগে মনে। ভাবতে কেমন জানি লাগছে, না বুঝে তীব্রকে বোকা বানিয়ে দিয়েছে আজ। তীব্র যেমন ভাবছে সে তেমন নয়, আর না নিজেকে সেভাবে প্রকাশ করতে চায়। এতদিনে এইটুকু বুঝতেই পেরেছে, কাউকে কষ্ট দেওয়ার সহজ উপায় হলো তার এক্সপেকটেশন নষ্ট করা। তীব্র যদি জানে ও যেটা দেখছে সেটা সত্যি নয়, তখন দেখে বুঝতে পারলো তীব্র চাইছে ও যেন রাগটা প্রকাশ করে, কিন্তু তা হচ্ছে না। রাগের বহিঃপ্রকাশ মানেই মনের ক্ষোভগুলো মিইয়ে যাওয়া, আর তার ফল যদি তীব্র পায় তাহলে তো কোনো অবস্থায় না। নিচের দিকে দৃষ্টি রাখা ভাবান্বিত তুরকে দেখে তীব্র কিছুটা শান্ত হয়ে আবার জিজ্ঞেস করে, কি হলো তুর, চুপ করে আসছো যে? ওর কথায় রাগ করার বিন্দুমাত্র চিহ্ন প্রকাশ করলো না। নিচের দিকে থাকা চোখ দুটো কিছুটা ভাবনার ভঙ্গিতে ভুরু কুঁচকে তাকায় সামনের মানুষটির চোখের দিকে। চোখে চোখ পড়তেই নামিয়ে নেয়। অস্বস্তি হচ্ছে, অস্থির লাগছে, কিন্তু না প্রকাশ করলে চলবে না। সামনের জন অন্য কেউ নয়, তীব্র। ওর সামান্য বলার ধরনেও নিজের কার্য হাসিল করার মতো সামর্থ্য সে রাখে। অতি সতর্কতায় একটা দীর্ঘ নিঃশ্বাস টানে। শব্দহীনভাবে গলা পরিষ্কার করে এদিক ওদিক দৃষ্টি দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করে। ফের আবার চোখের দিকে তাকায়। স্পষ্ট গলা, স্বাভাবিক ভঙ্গিমাতে তাচ্ছিল্য নিয়ে ছোট করে বলে, আসছি। ওর এমন তাচ্ছিল্যের উদাসীন কথাটা যেন তীব্রের কানে বাড়ি খায়। কেমন যেন নিতে পারল না তুরের এই উদাসীন মনোভাব। তুরের স্বাভাবিকভাবে এই রিয়েক্ট করার কথা না। কেমন যেন নিতে পারল না তুরের এই উদাসীন মনোভাব। তুরের স্বাভাবিকভাবে এই রিয়েক্ট করার কথা না, কিন্তু তুর কোনো কথা না শুনেই ওকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়, কিন্তু আটকে যায়।
তীব্রের বাম দিক দিয়ে যাওয়ার কারণে ওর ডান হাতটা ধরে ফেলে। তুরের প্রচণ্ড রাগ লাগে, কিন্তু চোখ বন্ধ করে শ্বাস নিয়ে আয়ত্তে আনে নিজের আবেগ। পিছনে ফিরতে দেখে তীব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুর স্বাভাবিকভাবে হাত ছাড়াতে চাইলে তীব্র ওকে একটানে বুকের মাঝে নিয়ে তুরের দুবাহু উঁচু করে নিজের সাথে মিশিয়ে নিয়ে রাগটাকে সামলে শান্ত গলায় বলার চেষ্টা করে, জানি আমার উপর রেগে আছো, এটা স্বাভাবিক, তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। অধিকার আছে তোমার, চেয়ে বা না চেয়ে তোমার থেকে অনেকগুলো বছর দূরে থেকেছি। রাগ বকো, যা ইচ্ছে করো, কিন্তু প্লিজ এভাবে ইগনোর করো না। তোমার রাগ মানিয়ে নিতে পারলেও ইগনোরেন্স নয়। এটা শুনে তুর শান্তভাবেই জবাব দিল, আমি আপনার উপর অযথা রাগ করতে যাব কেন? কোনো রাগ নেই আপনার উপর, ভুল ভাবছেন আপনি। কথাটা শুনে তীব্র আরও রেগে যায়। রাগ বিষয় উভয়ই ফুটে উঠেছে ওর চোখে। তবুও তীব্র নিজেকে শান্ত রাখার চেষ্টায় বলল, আমাকে রাগিও না তুর, আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, আমার সহ্যের পরীক্ষা নিও না। তুর নিজের ভাব অপরিবর্তিত রেখে আলতো হাসি ফুটিয়ে বলল, আমি আপনাকে কিছুই বলছি না, সেখানে আপনাকে রাগানোর প্রশ্ন আসছে কোথা থেকে? আর আপনার কি হচ্ছে সেটা আপনার প্রবলেম, নট মি। তুর প্রচণ্ড রেগে আরও জোরে চেপে ধরে তুরের বাহু। কিছুতে হজম করতে পারছে না, এদিকে বাহুতে ব্যথা পাচ্ছে তুর। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন ডক্টর রায়হান, আমাকে যেতে দিন, ব্যথা লাগছে আমার। তুরের কথায় পাত্তা দিল না ও, কিন্তু তুরের মুখে ডক্টর রায়হান ডাকটা বিষের চেয়েও বিষাক্ত লাগছে ওর কানে। আরও জোরে চেপে ধরে তুরের বাহু। আমি তোমার কাছে ডক্টর রায়হান কবে থেকে হলাম? তুর কঠোর গলায় জবাব দেয়, সবসময়ের জন্য। আপনার আসল নাম আমাকে বলেছিলেন কোথায়, যে আপনাকে সেই নামে ডাকবো? যখন জেনেছি তখন অভ্যাসের কারণে বললেও এখন সেটা আর নেই। তুর, তুমি কিন্তু আমাকে ছাড়ুন, যেতে হবে। তীব্র রাগে ওর মুখ নিজের মুখের একেবারে কাছে নিয়ে এসে বলে, আমাকে এভাবে ইগনোর করার পারমিট তোমাকে আমি দেইনি। আমাকে ইগনোর করে কোথাও যেতে পারবে না। এবার আর তুর সহ্য করতে পারে না, প্রচণ্ড ব্যথা পাচ্ছে, তাইও নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। তীব্রের চোখে চোখ রেখে বলতে শুরু করে, আপনাকে নোটিশ করার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না, আর যে কোনো অযাচিত ব্যক্তিকে ইগনোর করাই শ্রেয়। তীব্রকে ধাক্কা দিয়ে চলে যেতে নিলে ও আবার টেনে নেয়, নোটিশ করার কারণ খুঁজে পাচ্ছে না মানে? আমি। তীব্র বলার আগেই তুর নিজের ছটফটানি থামিয়ে নিজেই ওর শার্টের কলার ধরে বলে, হু আর ইউ? অবাক হয়ে চোখগুলো ছোট ছোট হয়ে আসে তীব্রের। বেশ অস্বস্তি নিয়ে তুরের প্রশ্নের উত্তর জানতে চায়। মানে? মানে তুরের মাঝে আলাদা একটা জোর ফুটে ওঠে। মানে হচ্ছে আপনি কে? আমার লাইফে আপনার পরিচয় কি? আমি বলার আগেই থামিয়ে দিয়ে বলে, সেই ব্যক্তি যে হাজবেন্ড হিসেবে আমাকে বন করেছে অথচ তা জানতে দেয়নি, নাকি সে যে আমার অসুস্থতায় আমাকে ডিভোর্স দিয়ে ছেড়ে চলে গেছে, কোনটা? তুর কথাটা শুনেই তীব্রের হাত আলগা হয়ে আসে। তুর একটু দূরে সরে যায়। তীব্র ব্যাপারটা বুঝে সামনে এগোতেই তুর হাত দিয়ে থামিয়ে বলে ওঠে, একদম না ডক্টর রায়হান, ভুলে যাচ্ছেন আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন, আর ডিভোর্সের পর আমি আপনার লিগ্যাল বনের সামগ্রী নই। তুর, আমার কথাটা শোনো। কিছু শোনার নেই আমার। আপনি আমার সাথে যা যা করেছেন তারপরে নিজের মনে এটা ভেবে কোথাও না কোথাও সান্ত্বনা দিয়েছিলাম আপনি আমাকে যে কোনো অবস্থায় ছাড়বেন না। কিচ্ছু শোনার নেই আমার। আপনি আমার সাথে যা যা করেছেন তারপরে নিজের মনে এটা ভেবে কোথাও না কোথাও সান্ত্বনা দিয়েছিলাম আপনি আমাকে যে কোনো অবস্থায় ছাড়বেন না। কিন্তু অসুস্থতার পর যখন সুস্থ হই তখন জানতে পারি আমার বর আমার অসুস্থতার জন্য ডিভোর্স দিয়ে দায়মুক্ত হওয়ার জন্য চলে গেছে। যদি এটা অসুস্থতার আগের সময় হতো তাহলে খুশি হতাম, কিন্তু সুস্থ হওয়ার পর জানলাম নিজেকে ঠিক কতটা ছোট মনে হয়েছে বলে বোঝাতে পারবো না। সবার মুখে এক কথা, তুর পাগল হয়ে গেছিল, তাই তুরের বর ওকে ফেলে চলে গেছে। হাউ ফানি, তাই না? যা জানো না তা নিয়ে কথা বলো না তোর। এটা দেখে তোর মাথা নেড়ে নিজের বিরক্তি প্রকাশ করে ঠোঁট কামড়ে বলল, আপনি নিজের মিথ্যেটা ছাড়বেন না, তাই না? ওকে, বাট আমার কিছু শোনার নেই। আপনার সাথে সেদিনও থাকতে চাইতাম না, আর আস্ত থাকার কোনো মানেই নেই। আর এটা রাগ বা অভিমান নয়, ক্ষোভ। রাগ বা অভিমানের মানুষ আপনি নন। তুরের কথায় স্তব্ধ তীব্র। সত্যি কি তাই?
আপনার সন্দেহ থাকলে থাকতে পারে, কিন্তু আমার নেই। যদি তাই হতো তাহলে ফিরে আসতাম না। এটা শুনে তুর থমকে যায়, নিজের মনে কিছু একটা আওড়ে নেয়। কি বলতে চাইছেন সেটা বোঝার মতো বোধ তোমার হয়েছে। তীব্রের কথায় তুর ওর কাছে যায়, জিজ্ঞাসু দৃষ্টিতে ওর চোখে চোখ রেখে বলে, কেন এসেছেন আমি বলবো? তুরের কথার ধরন ভালো লাগছে না ওর। তুর ওর খুব কাছে চলে যায়, নিজের পাটা উঁচু করে দু হাতে পেঁচিয়ে ধরে ওর গলা। তুরের কার্যকলাপ কিছুই বোধগম্য হচ্ছে না। কি করতে চাইছে তুর? ও অস্বস্তির কণ্ঠে তুর বলতেই হুস শব্দে থামিয়ে দিল তুর। প্লিজ কথা বলবেন না। নেশাক্ত কণ্ঠে কথাটা বলে গভীরভাবে তীব্রের গালে ঠোঁট ছোঁয়ায়। তীব্র হালকা নড়াতেই তুর বেশ জোরেই নখ বসিয়ে দেয় তীব্রের ঘাড়ে। সজোরে আঁকড়ে ধরে তীব্রকে। হঠাৎ খেয়াল করলো তুরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। নিঃশ্বাসের শব্দ তীব্রের কানে স্পষ্ট। ওদিকে আশ্রে ঘাড় বেয়ে তাজা রক্ত বের হতে লাগলো। তীব্র জমে গেছে তুরের এহেন আচরণে। কিছু বলতেও পারছে না। তুরের প্রতি এখন তার কি আচরণ প্রকাশ করা উচিত জানে না। ও দু একটা ঢোক গিলে আবার ডাকলো, তুর। তখনই তুর কয়েকটা ছোট ছোট চুমু খেলো তীব্রের গালে। তারপর গাল থেকে সরে তীব্রের চোখের দিকে তাকালো। কি হচ্ছে কারোই জন্য বোধগম্য নয়। তুর তীব্রকে কাছে চাচ্ছে নাকি দূরে সরিয়ে দিতে চাচ্ছে কেউ জানে না। তীব্র রেগেও রাগ করার সুযোগ পাচ্ছে না। তুরের চোখের দিকে তাকাতেই অন্যরকম নেশা দেখতে পাচ্ছে, যে নেশায় নিজেও হারিয়ে যাচ্ছে। তীব্রের চোখের দিকে তাকিয়ে কথা বলার সুযোগ না দিয়েই হঠাৎ জড়িয়ে ধরে ওকে। এটা ওর জন্য ধাক্কা ছাড়া কিছু না। একদম গুটিসুটি মেরে বুকে লুকালো তুর। আগে যেমন ভয় পেলে লুকাতো তেমনভাবে। তীব্রের মনে হচ্ছে তুর যতটা না পারছে ততটা শক্ত করে জড়িয়ে নিতে চাইছে, পারে না। ওর ভিতরে ঢুকে যায়। পিনপত নীরবতার এই রোমাঞ্চিত পরিবেশের নীরবতা কাটিয়ে তুর নেশা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কি হলো তীব্র? আপনার এতটা কাছে আমি বুকের মাঝে মিশে আছি, আমাকে নিজের মাঝে আবদ্ধ করবেন না, জড়িয়ে নেবেন না? তীব্র কি করবে বুঝতে পারছে না। তুরের এই ক্ষণে ক্ষণে পরিবর্তিত স্বভাবের থেকে অপরিচিত, একবার রাগ, একবার অভিমান, আবার এই প্রণয়ী ডাক। কোনটা সত্যি? সবটা সত্যি হতে পারে না। এ তুরকে অবগত নয় ও, যার নখের কুনিও জানতো বড্ড অচেনা আজ সে। তুরকে নিজের মাঝে চায়ও। কিছুক্ষণ আগে যে তুরকে সে জোর করে নিজের আয়ত্তে নিয়েছিল, স্বেচ্ছায় তার দান যেন গ্রহণ করতে পারছে না। আপন মনে হচ্ছে না। তার চাও স্পর্শ করতে বাধ্য তাকে, কিন্তু কেন? প্রশ্নের জালে জড়িয়ে যাচ্ছে আজ সে নিজেই, কিন্তু উত্তর সব ধোঁয়াশায় পূর্ণ। হঠাৎ আবার তুরের সেই বিনয়ী কণ্ঠস্বর, কি হলো তীব্র? ভালোবাসবেন না? টেনে নিবেন না নিজের কাছে? তুর, আমি কিন্তু কিছুটা ইতস্তত গলায় কিছু একটা মনে করে বলার চেষ্টা করলো, কিন্তু তুর বুক থেকে মুখ তুলে তীব্রের গালে এক হাত দিয়ে টেডি স্মাইল দিয়ে বলল, আমি জানি তীব্র, আপনি ভালোবাসার তৃষ্ণায় তৃষ্ণার্ত। আর এটাও জানি আমি ছাড়া আপনি কোনো দিন অন্য কারো কাছে তা চাইবেন না। তার জন্য 5 বছর হোক, 50 বছরও যদি লাগে। আপনার হৃদয়ের জমানো সমস্ত ভালোবাসা আমার জন্য সঞ্চয় করে রেখেছেন, শুধু আমাকে দেবার জন্য, তাই না? নিশ্চুপ তীব্র তুরের প্রতি এই দুর্বলতাই ওর সমস্ত ক্ষতির কারণ, সেটা আজ তুর ওকে বলছে। হ্যাঁ, তুর ওর দুর্বলতাকেই ওর সামনে তুলে ধরেছে, তাও অত্যন্ত নিখুঁতভাবে। কি হলো তীব্র? সত্যি বলছি তো আমি। আপনি তো বলেছিলেন ভালোবাসা নাকি ড্রাগসের মতো, নেশা হয় তাতে। ড্রাগস এডিক্টেড না হলেও আজ আমি নেশাগ্রস্ত। হ্যাঁ তীব্র, নেশাগ্রস্ত আমি বিগত কয়েক বছর ধরে। তার মানে আমিও ভালোবাসি আপনাকে, কারণ নেশাগ্রস্ত আমি। তুরের কথার আগা মাথা মিলছে না, সবটাই কেমন গুলিয়ে যাচ্ছে। তীব্র, চলুন না ভালোবাসার খেলা খেলি, যেই খেলা আপনি কখনো খেলতেন আমার সাথে। আজ না হয় আমিও সেই খেলার ভাগিদার হব, তখন আপনার বন্দিনী হয়ে, আর এখন একজন প্লেয়ার হয়ে। কথাটা শোনা মাত্রই তীব্র সজোরে ধাক্কা মেরে তুরকে নিজের থেকে সরিয়ে দিল। বিস্ময়ের শেষ সীমান্তে গিয়ে তাকিয়ে আছে তুরের দিকে। এমন অনেক কথা থাকে যে কথাগুলো শুনতে কাছে টানার হয়, কিন্তু বাহ্যিকভাবে সেই কথাগুলোর মানে অত্যন্ত জঘন্য হয়। ঠিক সেই কথা বলছে তুর। এসব কি বলছে তুমি তুর? তুরের শক্ত চোয়াল নরম করে সেই রহস্যময় হাসি ফুটিয়ে তীব্রকে বলে, বাহ রে, যে কারণে এসেছেন সেই কারণের কথাই তো বলছি। এজন্যই তো এসেছেন আপনি, আমাকে দিয়ে নিজের
কথা শেষ করার আগেই ওর গালে সজোরে চর বসিয়ে দেয় তীব্র। রাগে কাঁপছে শরীর। চরটা এতটাই জোরে ছিল যে তুরের ঠোঁট কেটে রক্ত পড়ছে। তুর উঠে দাঁড়িয়ে বাম হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে ঠোঁটে রক্ত মুছে তা তর্জনী আর বৃদ্ধা দিয়ে ঘষে তাকিয়ে বলে, খারাপ লাগছে শুনতে তাই না? কিন্তু এটাই সত্যি। আমি জানি না আপনি 5 বছরে নতুন কোনো বন্দিনী রেখেছেন কি না, তবে এটা জানি আমাকে ছাড়া আপনি কাউকে মনের মতো পাননি। তীব্রের দিকে তাকালো। অ্যাম আই রাইট ডক্টর রায়হান? তীব্র অবাক হয়ে দেখছে ওকে। এ তার তুর নয়। আবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে তুর বলে, কারণ এত কিছুর পর দেশে ফিরে এমন করলে এর চেয়ে ভালো কিছু বলা যায় না। কিছুটা চুপ থাকে। আচ্ছা সে বাদ দিন, তা নিয়ে আমার আফসোস নেই। তোমার সত্যি এসব মনে হয়? আমি দেশে ফিরছি এই জন্য যে নিজের লাইফে তোমার চেয়ে বেটার কাউকে পাইনি? এটা শুনে তুর শরীর দুলিয়ে হাসি দেয়, যেন তীব্র বড়সড় কোনো জোকস বলেছে। এটা ছাড়া অন্য কিছু ভাবার উপায় কি রেখেছেন? 5 বছর আগে অসুস্থ থাকা অবস্থায় ডিভোর্স দিয়ে গিয়ে এখন ভালোবাসার কথা বললে কি ভাববে পাবলিক? সিনেমার কাহিনীতেই কোনো যুক্তি নেই। বাংলা সিনেমার সোনালি যুগ নাকি? বিচ্ছেদ, বেদনা, মিল, কান্নাকাটি এমন কিছু ভেবেছিলেন নাকি? কামন তীব্র, আপডেট হন। আপনাকে দিয়ে এমন আশা ছিল না। দুনিয়া পাল্টেছে, সাথে মানুষকেও। কেউ কারোর জন্য বসে নেই। নিশ্চুপ তীব্র। ইউ নো দ্যাট ডিভোর্সের পর যে কোনো সম্পর্ক অবৈধ, সেই হিসেবে আমাদের সম্পর্ক, যদিও তার কোনো মানে নেই, কারণ প্রথম থেকেই আমাদের সম্পর্কের লিগ্যাল দিকটাই ছিল না। সেই হিসেবে আমার, চলো ছাড়ুন, বিরক্তি প্রকাশ করে। ভালো লাগছে না আমার। আটকে যাচ্ছে তুরের কথা। কিছুক্ষণ চুপ থেকে করুণভাবে তীব্রের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি আর সেই তুর নেই যাকে আপনি রেখে গিয়েছিলেন। সে অনেক আগেই মারা গেছে। তাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করবেন না। নিজের মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দিন। তুর আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। ওই অবস্থায় দৌড়ে সেখান থেকে বেরিয়ে গেল। এতক্ষণে ঘটেছিল তীব্র তুর চলে যাওয়াতে ধ্যান ভাঙে। তুর দাঁড়াও, শোনো আমার কথা। তীব্রর পিছে গেটের বাইরে আসতেই দেখে তুর একটা সিএনজিতে উঠে চলে যাচ্ছে। তুরকে বারবার দাঁড়ানোর কথা বললেও তুর থামে না। ও কিছুটা দৌড়ে ধরতে পারে না ওকে। শিট বলেই রেগে হাঁপাতে লাগলো। ভিতরে যেতেই ঋদ্ধর সামনে পড়ে যায়। ঋদ্ধ, গাড়ির চাবিটা দাও। তীব্রকে উত্তেজিত দেখে ঋদ্ধ ভারী কণ্ঠে বলল, স্যার এতটা উত্তেজিত হবেন না, শান্ত হন। ঋদ্ধ, তুর সব জানি আমি। আপনার সাথে ওর দেখা হওয়ার পর কি হতে পারে ধারণা করতে পারি, কিন্তু আপনাকে আরও অনেক কিছু জানানোর আছে, যা আমি 4 বছর ধরে আপনি জানতে চাইলেও বলিনি। তীব্র ঋদ্ধের কথা বুঝল না। সব কিছুই অস্বাভাবিক লাগছে। তুরের কথাটা না যতটা স্পষ্ট ছিল, ঋদ্ধের কথা তার চেয়েও বেশি ধোঁয়াশা। ঋদ্ধ এমনভাবে বলছে যেন তুরের সাথে যাই হোক সবটাই ওর নখ দর্পণে ছিল। ও ছোট করে বলল, ঋদ্ধ। ঋদ্ধ নিচের দিকে তাকিয়ে চুপ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তীব্রের দিকে তাকিয়ে বলল, স্যার কাল আপনাকে অফিসে যেতে হবে, আপনাকে কিছু দেখানোর আছে। কিন্তু প্লিজ স্যার, আর কিছু জানতে চাইবেন না, কাল সব জানবেন। তীব্র আর কিছু বলার আগে ঋদ্ধ চলে গেল। তীব্র কি হবে ভেবে না পেয়ে ভিতরে চলে গেল। পরের দিন, আজ কয়েক বছর পর নিজের কেবিনে এসেছে তীব্র। সব কিছু আগের মতোই আছে, এতটুকু চেঞ্জ হয়নি। যেমন রেখে গিয়েছিল তেমনভাবেই সব সাজানো। অফিসে আসা মাত্র পুরনো সব স্টাফের কৌতূহল বেড়ে গিয়েছে। পুরাতনদের সবাই তীব্রের সাথে কথা বলার জন্য বেশ উৎসুক। তীব্র সবার সাথে বেশ হাসি খুশিভাবেই কথা বলছে। তবে একটা ব্যাপার বুঝতে পেরেছে, নতুন পুরাতন সবার মাঝে একটা চাপা উদ্বেগ। ও সেসবে পাত্তা না দিয়ে কেবিনে এসে বসে। ম্যানেজার আগের চেয়ে কিছুটা বেশি বয়স্ক মনে হচ্ছে। তিনি তীব্রকে যাবতীয় ব্যাপারগুলো বলছে, কিন্তু তীব্র অন্যমনস্ক হয়ে টেবিলে হাতের কোনোই রেখে কিছু একটা ভাবছে। ম্যানেজারের কথার মাঝেই অন্যমনস্ক তীব্র বলে উঠল, ঋদ্ধ কই? হঠাৎ কথার মাঝে বাধা পড়ায় অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। কিছুটা অস্বস্তি হয়ে বলে উঠলেন, ও কোনো একটা ফাইল আনতে গিয়েছে, এখনই এসে পড়বে। তীব্র কিছু জিজ্ঞেস করবে, তখনই দরজার পাশ থেকে ঋদ্ধের আওয়াজ পাওয়া যায়, মে আই? তীব্র ওদিকে তাকাতে ঋদ্ধ কেবিনে ঢুকতে ঢুকতে বলে, কতদিন পর এই কথাটা বলার সুযোগ পেয়েছি। উফ। তীব্রর হাতে একটা ফাইল দেখতে পায়। কোথায় গিয়েছিলে তুমি? আর ফোন বন্ধ ছিল কেন? বেশ গম্ভীরভাবে কথাটা বলল তীব্র। কথাটা শুনে ঋদ্ধ পকেট থেকে নিজের ফোন বের করতেই দেখে ফোন সত্যি বন্ধ। ও সচকিত হয়ে আমতা আমতা করে বলল, সরি স্যার, আসলে তাড়াহুড়োয় কখন ফোনটা অফ ছিল বুঝিনি, সরি।
তীব্র ওর উত্তরে সন্তুষ্ট হলো না। ভাবলেশীনভাবে ওকে বলে ওর চোখ ঋদ্ধের হাতের ফাইলে পড়ে। ঋদ্ধ সেটা বুঝে ম্যানেজারকে ইশারা করতেই সে চলে যায়। ঋদ্ধ ফাইলটা তীব্রের দিকে এগিয়ে দেয়। তীব্র ফাইলটা হাতে নিয়ে ফাইলে চোখ রেখে খুলতে খুলতে বলে, কিসের ফাইল এটা? ঋদ্ধ সোজা হয়ে গম্ভীর গলায় উত্তর দেয়, তুর ম্যামের বর্তমান বিএফ অ্যান্ড তার ফুর্তির সকল প্রকার খরচের অ্যামাউন্টের ডাটা। কথাটা শুনে তীব্র থমকে যায়। ও ফাইল ছেড়ে ঋদ্ধের মুখের দিকে তাকায়। বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি যাতা বকছ? মাথা ঠিক আছে তোমার? প্রচণ্ড রেগে দাঁড়িয়ে যায় ও। ঋদ্ধ মাথা নিচু করে বলে, আমি ঠিকই বলছি স্যার, বিশ্বাস না হয় নিজে চেক করে দেখুন। তীব্র প্রচণ্ড রেগে গেছে ও দাঁড়িয়ে থাকা অবস্থায় বাম হাতে ফাইল নিয়ে ডান হাত দিয়ে পৃষ্ঠা উল্টায় ঋদ্ধের দিকে তাকিয়ে। ফাইল দ্রুত চেক করতে গিয়ে চোখ যায় টোটাল অ্যামাউন্টের দিকে। সেখানে মোট 5,75,87,000 টাকার ওপর জেট টানা হয়েছে, আর তা তুরের নামে। এত বড় অ্যামাউন্ট তুরের নামে অবিশ্বাস্য লাগছে। এত টাকা কিসে খরচ হয়েছে? পেমেন্টের তারিখগুলোর দিকে নজর যায়। 3.5 বছরের বিল এখানে, কোনোটা চেক, কোনোটা ক্যাশ, কোনোটা আবার বিল আকারে জমা দেওয়া হয়েছে। কিন্তু তুরের এত টাকা কিসে লাগতে পারে? বিলের এন্ট্রিগুলো দেখতে কতগুলো ক্লাবের নাম আসে, কিন্তু তুরের নামে ক্লাব থেকে বিল কেন আসবে? তুরকে দেওয়া প্রপার্টির কাছে এই অ্যামাউন্ট কিছু না, কিন্তু তুরের হিসেবে এই অ্যামাউন্ট অনেক বেশি। এত টাকাও কিসে খরচ করলো? তাছাড়া যে মেয়ে ওকে সহ্য করতে পারে না, সে আর যাই হোক লোভে পড়ে এমন করবে না। এটা তুরের কাজ হতে পারে না, কিন্তু হিসেব তো মিথ্যে বলছে না। তাহলে কি ওকে ভুল বোঝানো হচ্ছে? কিন্তু তাতে কি লাভ? তীব্র ফাইলটা ছুঁড়ে ফেলে দেয়, তারপর চেঁচিয়ে বলে, এসবের মানে কি ঋদ্ধ? তুর এত টাকা নষ্ট কেন করবে? ঋদ্ধ শান্তভাবে নিচের দিকে তাকিয়ে বলে, ওই যে বললাম, নিজের বিএফ আর ফুর্তি করতে গিয়ে নষ্ট করেছে। ঋদ্ধ প্রচণ্ড জোরে চিল্লিয়ে, তুমি ভুলে যেও না কার সম্পর্কে কথা বলছ। ঋদ্ধ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নিচু করে বলে ওঠে, ক্ষমা করবেন স্যার, আমি আপনার বেতনে পোষা একজন স্টাফ, আর আমি আমার কাজটাই করছি। তুর ম্যামের খরচের নামগুলো বলছি। এখন যদি এটা খারাপ শোনা যায় তাহলে তো আমার কিছু করার নেই। আপনার কোম্পানির সাথে জড়িত ভালো মন্দ সব কথা আপনার জানা দরকার। তীব্র চুপ করে আছে। এবার ঋদ্ধ নিজেই বলা শুরু করে, আপনি যাবার পর ম্যাম 1 বছরের মাথায় সুস্থ হয়ে যায় ঠিকই, কিন্তু কিছু অসুস্থ মানুষের পাল্লায় পড়ে নিজেও তাদের দলে নাম লেখায়, নেশা করতে শুরু করে। মূলত নেশাই ছিল আপনার কাছ থেকে টাকা নেওয়ার মূল কারণ। কথায় আছে না, নেশা মানুষকে দিয়ে সব কিছু করায়, সেইটাই তুর ম্যামের সাথে হয়েছে। সে নেশা করে সব কিছু ভুলে গেছে, তবে আরেকটা ব্যাপার আছে যার কারণে সে এমনটা করছে। তীব্র চেয়ারে বসে থুতনিতে ভর দিয়ে কথাগুলো শুনছে। ঋদ্ধের কথার কারণ জানতে বলল, কি? ঋদ্ধ আবার বলতে শুরু করলো, আপনাকে ছোট করা, হ্যাঁ, এটা বলার কারণও আছে। ম্যাম যদি চাইতো তবে সে কাউকে না জানিয়ে টাকা নিতে পারত, কিন্তু তা সে করেনি। আর সবচেয়ে মজার কথা হলো, এই টাকার কোনো টাকাই তুর ম্যাম খরচ করেনি। সব টাকাই তার নামে তার সাথের মানুষগুলো পকেটে ঢুকেছে। তার মাঝে একজন হচ্ছে রিদাম, যাকে সবাই তুরের বিএফ হিসেবেই জানে। কথাটা শুনেই তীব্র নিজের চোখ বন্ধ করে নিল। তবে স্যার, আমি সব কিছুর খবর রাখলেও এই খবরটা রাখতে পারিনি রিদাম আসলে ওনার বিএফ কিনা, বা ওদের মধ্যে এক্স্যাক্টলি কী সম্পর্ক। তবে রিদাম নামের ছেলেটার ব্যাপারে যা জেনেছি, ছেলেটা একটা প্লে বয়, কত শত মেয়ের সাথে সম্পর্ক তার ইয়াত্তা নেই। সে নাকি তুর ম্যামকে বিয়ে করতে চায়। এখন কি করবে জানি না, টাকার কারণে নাকি অন্য কারণ। তীব্র সবটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ঋদ্ধের উদ্দেশ্যে প্রশ্ন করে ওঠে, এসব কথা আমাকে আগে জানাওনি কেন? আপনার মনে আছে স্যার, 3 বছর আগে তাইয়ানের মারাত্মক অসুখ হয়েছিল, যার জন্য আপনি পাগল হয়ে গিয়েছিলেন। এটা সেই সময়ের ঘটনা। আপনি তাইয়ানকে বাঁচানোর জন্য এতটাই দিশেরা হয়ে গিয়েছিলেন যে কোনো কিছুর খেয়াল আপনার ছিল না। আমি যদি তখন এসব আপনাকে জানাতাম তাহলে আপনি আরও বেশি ডিপ্রেস হয়ে পড়তেন। কিন্তু তাইয়ানকে রেখে আপনি কখনোই আসতে পারতেন না, তাই তখন চেয়েও বলতে পারিনি। একটা দীর্ঘশ্বাস ছাড়ে ঋদ্ধ। তীব্র নিজেও কথাগুলো ভেবে দেখে। 3 বছর আগেই ও তুরের খবর নেওয়া বাদ দিয়েছিল। তুর সুস্থ হয়েছে জেনে অনেক ট্রাই করেছিল তুরের সাথে যোগাযোগ করার, কিন্তু ওর বাবা মায়ের জন্য পারেনি, বরং বারবার ব্যর্থ হয়েছিল। ওনাদের কথা ছিল তুর এখন ভালো আছে, ওকে দেখলে আবার পাগলামি করবে। তীব্র চেয়েছিল দেশে ফেরার, কিন্তু তার আগেই তাইয়ান প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে।
এমন অবস্থায় হয়েছিল যে বাঁচার আশা ছেড়ে দিয়েছিল সবাই। অনেক চেষ্টায় 1 বছর পর সুস্থ হয় তাইয়ান। মাঝে কেটে যায় 3 বছর। তুরের অবহেলা, ওর বাবা মায়ের নিজের সন্তানের ভালো চাইতে তুরের থেকে বারবার সরে যেতে বলা, তার ওপর তাইয়ানের এই অসুস্থতায় ক্লান্ত হয়ে গিয়েছিল তীব্র। তাই তাইয়ান যখন সুস্থ হলো তখনও ভাবল সত্যি সব বাবা মায়ের সন্তানের ভালো চায়। তাই তাইয়ান যখন সুস্থ হলো তখনও ভাবল সত্যি সব বাবা মা সন্তানের ভালো চায়, তুরের বাবা মাও তুরের ভালো চাইবে। সত্যিও যাওয়াতে তুর আবার অসুস্থ হয়ে যেতে পারে। তাই এক প্রকার রাগ, অভিমান, বৃতৃষ্ণা থেকে ক্লান্ত হয়ে ও দেশে যাওয়া ক্যান্সেল করে দিয়েছিল। নিজের সন্তানের অসুস্থতায় সে সন্তান হারানোর ভয় বুঝেছিল, তাই তুরের বাবা মায়ের আর সেই ভয়টা দিতে চায়নি। আর কা দেখলে মায়া বাড়ে, তাই তুরকে নিজের মতো থাকতে দিয়ে তাইয়ানকে নিয়ে নিজের সুখ খুঁজতে চেয়েছিল ও। ঋদ্ধ যখন তুরের কথা বলতে চেয়েছিল তখন ওর কথাটা এই ছিল, ও এখন সুস্থ, তাই আমি চাই না ওর কথা শুনে নিজের কষ্টটা বাড়াতে। ওকে ছাড়া যখন সবাই ভালো থাকতে চায় তাহলে কি দরকার সবার জীবনে জোর করে এসে বিষিয়ে দেওয়ার। থাক না সবাই তার মতো, আমি আমার মতো ভালো থাকবো। তাছাড়া তাইয়ান ততদিনে অনেক বড় হয়ে গিয়েছিল, তাইও চাইনি তাইয়ান ওকে কাঁদতে দেখুক, তাহলে ওর ছোট মনে দাগ লাগতে পারে। আর তুর যদি ওকে মেনে না নেয় তখন তাইয়ানের মনে বিরূপ প্রভাব পড়বে। বাবা মায়ের ঝামেলা দেখার চেয়ে তা না জানাই ভালো। তুর যখন জানে না ওর ছেলের কথা, দরকার নেই। তাইয়ানের ক্ষেত্রেও তাই। দুজনের টানাপোড়েনে বেঁচে থাকার চেয়ে একজনের ছায়া থাকাই ভালো। চাপা একটা অভিমানে জন্মে দুজনের টানাপোড়েনে বেঁচে থাকার চেয়ে একজনের ছায়া থাকাই ভালো। চাপা একটা অভিমান জন্মেছিল তীব্রের মনে। এই ভেবে নিজের আবেগ আর সবার ভালোর কথা চিন্তা করে ও মায়া কাটানোর জন্যই তুরের খোঁজ নেওয়া বন্ধ করে দিয়েছে। কিন্তু যখন বুঝতে পারে ও না থাকলে তাইয়ান বাঁচবে না, তাই ওর জন্য তুরের কাছে ফেরার সিদ্ধান্ত নেয়। কারণ তীব্রকে মারার চেষ্টা হয়েছে কয়েকবার, আর তাইও বাধ্য হয়েছে নিজের ছেলের জন্য। চায় না তাইয়ান ওর মতো একা জীবন কাটাক। মা মারা যাওয়ার পর ও তো একাই ছিল সারা জীবন হোস্টেলে, বাবা না থাকার মতোই ছিল। চায় না তেমন কিছু তাইয়ানের সাথে হোক, কারণ ওর স্বজন না থাকলেও ওর ছেলের তো আছে, তাহলে কেন নিঃসঙ্গতা দিবে ছেলের জীবনে। না চাইতেই ভিজে আসে ওর চোখ।